বাবা মা চলে যাওয়ার পর ভাই আমাকে বিয়ের প্রস্তাব দেয়। আমি বিশ্বাস করতে পারিনি যখন আমার ভাই অভিক বলল, বাবা মা মারা যাওয়ার পর শুধু আমরা দুজন ছাড়া আর কেউ নেই। গতকাল রাতে তুই জড়িয়ে ধরে কাঁদতে কাঁদতে বললি, আমরা কি সারা জীবন এভাবেই থাকব? আমি তোর অশ্রু মুছে দিয়ে উত্তর দিলাম, তোকে আমি বিয়ে করতে চাই। রক্তের সম্পর্কে আমরা ভাইবোন, কিন্তু হৃদয়ে আমরা স্বামী স্ত্রী হতে পারি। আমাদের এই বিয়ের সমাজ মানবে না, কিন্তু আমরা দুজন জানব এটাই আমাদের প্রেমের চূড়ান্ত পরিণতি। এক সড়ক দুর্ঘটনায় আমাদের বাবা মা দুজনেই মারা গেছেন মাত্র মাসখানেক আগে। আমি আর আমার ভাই অভিক দুজনেই এই আঘাত থেকে সামলাতে পারছি না। আমার বয়স 25, অভিকের বয়স 22। আমরা এখন একা বাড়িতে থাকি। গতকাল রাতে আমি খুব কাঁদছিলাম। অভিক আমাকে জড়িয়ে ধরে সান্ত্বনা দিয়েছিল। আমি কাঁদতে কাঁদতে বলেছিলাম, আমরা কি সারা জীবন এভাবেই থাকব? কেউ নেই আমাদের, আমি শুধু আমাদের একাকিত্বের কথা বলেছিলাম। কিন্তু অভিক আমার কথাকে অন্যভাবে নিয়েছিল। সে আমার অশ্রু মুছে দিয়ে যা বলল, তাতে আমি স্তব্ধ হয়ে গেলাম। অভিক, এসব কি বলছিস তুই? আমি ধাক্কা দিয়ে তাকে দূরে সরিয়ে দিলাম। তুই পাগল হয়ে গেছিস। আমরা ভাইবোন। এসব চিন্তা তুই কিভাবে করতে পারিস? আমি বহুদিন ধরে এই চিন্তা করছি। অনিন্দিতা, অভিক আমার দিকে তাকিয়ে বলল। বাবা মাকে হারানোর পর আমি বুঝতে পেরেছি আমি তোকেও হারাতে পারি না। আমি তোকে আমার সাথে রাখতে চাই, চিরকালগু। এই গল্পটি সম্পূর্ণ শুনলে আপনাদের পানি অটোমেটিক বের হয়ে যাবে, সো যত দ্রুত সম্ভব হাতের কাছে টিস্যু নিয়ে বসে পড়ো। বিছানার চাদর যেন নষ্ট না হয় সেটা সম্পূর্ণ খেয়াল রাখার অনুরোধ জানিয়ে গল্পটি এখন শুরু করব। তার আগের সর্বশেষ অনুরোধ, দয়া করে এমন পানি বের করার গল্প নিয়মিত শুনতে আমাদের চ্যানেলটি সকলেই সাবস্ক্রাইব করুন। ধন্যবাদ। হ্যালো বন্ধুরা, আমার নাম শ্রাবন্তী রায়। আমার বয়স 42 বছর। আমার স্বামীর নাম অনিন্দ রায়, বয়স 45 বছর। আমাদের 2 সন্তান, অর্ণব আর দীপা। অর্ণব 19 বছর বয়সী, কলেজে পড়ে। দীপা 12 বছর বয়সী, স্কুলে যায়। আমি আজ তোমাদের একটি অদ্ভুত রহস্যময় ঘটনার কথা বলবো যা আমার সাথে ঘটেছিল প্রায় 20 বছর আগে। আমি তখন মাত্র 22 বছরের তরুণী, কলকাতার একটি কলেজে শেষ বছরে পড়ি। আমাদের বাড়ি ছিল শহরের কিছুটা বাইরে, পুরনো কলোনির একটি দ্বিতল বাড়িতে। আমার বাবা মা দুজনেই সরকারি চাকরি করতেন, তাই তাদের প্রায় অফিসের কাজে বাইরে যেতে হতো। সেই সময়টায় আমি প্রায় বাড়িতে একা থাকতাম। আমার ছোট ভাই অভিক ছিল 18 বছরের, সে হোস্টেলে থাকত। আমাদের বাড়ির পাশে একটি পুরনো বাড়ি ছিল যা বহু বছর ধরে খালি পড়েছিল। লোকে বলতো সেখানে নাকি ভূতের বাস। একদিন সন্ধ্যাবেলা আমি বারান্দায় বসে কফি খাচ্ছিলাম, হঠাৎ দেখলাম সেই পুরনো বাড়ির জানালায় একটি আলো জ্বলছে। আমি অবাক হয়ে ভাবলাম, ওই বাড়িতে তো কেউ থাকে না, তাহলে আলো জ্বলছে কেন? পরদিন সকালে আমি আমাদের পাড়ার চৌকিদার কাকুকে জিজ্ঞাসা করলাম, দাদু, ওই পুরনো বাড়িটায় কি কেউ থাকতে এসেছে? চৌকিদার কাকু মাথা নেড়ে বললেন, না মা, ওই বাড়িতে গত 15 বছর ধরে কেউ থাকে না। মালিক তো আমেরিকায় চলে গেছেন গু। কিন্তু কাল রাতে আমি ওখানে আলো দেখেছি, আমি বললাম। চৌকিদার কাকু একটু আড়ষ্ট হয়ে গেলেন। ও বাড়ি নিয়ে কোনো কৌতূহল করো না, মা। ওটা ভালো না গি। আমার কৌতূহল আরও বেড়ে গেল। সেদিন রাতেও আমি সেই আলো দেখলাম, এবার দুটো জানালায়। আমি সিদ্ধান্ত নিলাম যে আমি এর রহস্য উদ্ঘাটন করবই। পরদিন সন্ধ্যায় যখন আলো জ্বলল, আমি ধীরে ধীরে সেই বাড়ির দিকে এগিয়ে গেলাম। বাড়ির চারপাশে উঁচু দেয়াল ছিল, একটা পুরনো লোহার গেট দিয়ে ভেতরে ঢোকার পথ। আমি ভয়ে ভয়ে গেটের কাছে গেলাম। অবাক হয়ে দেখলাম গেটটা ভেতর থেকে খোলা। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। বাড়ির সামনের বাগান জঙ্গলে পরিণত হয়েছিল, লম্বা লম্বা ঘাস, শুকনো পাতা, জট পাকানো লতাপাতায় ভরা। আমি বাড়ির দরজার কাছে পৌঁছালাম। এত ভয় করছিল যে হার্ট বিট বেড়ে গিয়েছিল, কিন্তু ফিরে যাওয়ার ইচ্ছাটাও ছিল না। আমি ধীরে দরজায় ধাক্কা দিলাম, দরজাটা একটু ফাঁক হয়ে গেল। ভেতরে আলো জ্বলছিল। আমি উকি দিয়ে দেখলাম বাড়ির ভেতরটা অবিশ্বাস্যভাবে পরিষ্কার। কোনো ধুলো নেই, যেন কেউ নিয়মিত পরিষ্কার করে। একটি সুন্দর সাজানো ড্রয়িং রুম, পুরনো আমলের আসবাবপত্র দিয়ে সাজানো। আমি ধীরে ধীরে ভেতরে ঢুকলাম। কেউ আছেন? আমি ডাকলাম। কোনো উত্তর এলো না। আমি আরও ভেতরে গেলাম। একটি লম্বা করিডোর, দুপাশে কয়েকটি ঘর। সব ঘরই সাজানো গোছানো। আমি এক ঘরে ঢুকলাম যেখানে একটি টেবিল লাইট জ্বলছিল। টেবিলের উপর একটি খোলা বই। আমি কাছে গিয়ে দেখলাম সেটি একটি ডায়েরি। ডায়েরিতে লেখা, আজ আবার একজন এসেছিল।
এবার একটি মেয়ে। ওরা বুঝতে পারে না আমি কেন এখানে থাকি। কেউই বুঝতে পারে না গি। আমি চমকে উঠলাম। কে এই লেখক? কবে লেখা হয়েছে এটা? আমি আরও কয়েকটা পাতা উল্টালাম। আমি জানি ওরা আমাকে পাগল ভাবে। হয়তো আমি সত্যিই পাগল। কিন্তু আমি যা দেখেছি, যা অনুভব করেছি তা কাউকে বোঝাতে পারব না গি। আরও একটি পাতা। আমি এই বাড়ি ছেড়ে যেতে পারি না। আমি চেষ্টা করেছি অনেকবার। কিন্তু এই বাড়ি আমাকে ছাড়বে না গি। আমার গা শিউরে উঠল। এসব কি লেখা আছে এখানে? হঠাৎ আমি পিছন থেকে একটা শব্দ শুনলাম। কেউ যেন হাঁটছে। আমি ভয়ে জমে গেলাম। ধীরে ধীরে পিছনে তাকালাম। কেউ নেই। আমি স্বস্তির নিঃশ্বাস ফেললাম। হয়তো আমার কল্পনা। আমি আবার ডায়েরির দিকে ফিরলাম, কিন্তু হঠাৎ বাতি নিভে গেল। ঘরটা অন্ধকার হয়ে গেল। আমার হাতে টর্চ ছিল, আমি সেটা জ্বালালাম। টর্চের আলো আমি দেখলাম টেবিলের উপর ডায়েরি নেই। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। টর্চের আলো ঘুরিয়ে ঘুরিয়ে খুঁজতে লাগলাম, কিন্তু কোথাও ডায়েরি নেই। আমি এবার সত্যিই ভয় পেয়ে গেলাম। আমি দ্রুত ঘর থেকে বেরিয়ে এলাম, করিডোর ধরে দৌড়াতে লাগলাম। কিন্তু হঠাৎই আমার মনে হলো আমি যে পথে এসেছিলাম সেটা পাল্টে গেছে। করিডোরটা যেন লম্বা হয়ে গেছে আর ঘরগুলো বদলে গেছে। আমি দিশেহারা হয়ে পড়লাম। কেউ আছেন? আমাকে সাহায্য করুন, আমি চিৎকার করলাম। আমার নিজের গলার শব্দ প্রতিধ্বনিত হল, কিন্তু কোনো উত্তর এলো না। হঠাৎ আমার পিছন থেকে একটা ঠান্ডা হাত আমার কাঁধে পড়ল। আমি চিৎকার করে ফিরে তাকালাম। আমার সামনে দাঁড়িয়ে একজন বৃদ্ধ। সাদা চুল, লম্বা দাড়ি, চোখ দুটো গভীর। তিনি আমার দিকে তাকিয়ে মৃদু হাসলেন। তুমি ভয় পেয়েছ, মা? তিনি জিজ্ঞাসা করলেন। আমি থতমত খেয়ে গেলাম। আপনি কে? আপনি এই বাড়িতে থাকেন? হ্যাঁ, আমি এখানে থাকি, তিনি বললেন। আমি এই বাড়ির রক্ষক। আমার নাম নীলকণ্ঠ। রক্ষক? কিসের রক্ষক? আমি জিজ্ঞাসা করলাম। এই বাড়ির রহস্যের, তিনি বললেন। তুমি কেন এসেছ এখানে? আমি বললাম, আমি জানালায় আলো দেখেছিলাম, তাই। কৌতূহল, তিনি আমার কথা শেষ করলেন। কৌতূহল মানুষকে বিপদে ফেলে। কিন্তু তুমি ভিন্ন। তুমি এখানে এসেছ কারণ বাড়িটি তোমাকে ডেকেছে গি। আমি বুঝতে পারলাম না তিনি কি বলছেন। বাড়ি আমাকে ডেকেছে? এসব কি বলছেন আপনি? এই বাড়ি সাধারণ নয়, মা, তিনি বললেন। এটি অদৃশ্য বাসা। যাদের দেখার ক্ষমতা আছে শুধু তারাই এটি দেখতে পায়। যাদের অনুভব করার ক্ষমতা আছে শুধু তারাই এটি অনুভব করতে পারে কি। আমি কিছুই বুঝতে পারছিলাম না। আমি বাড়ি ফিরতে চাই, আমি বললাম। তুমি যেতে পারো, তিনি বললেন। কিন্তু তুমি ফিরে আসবে। বাড়িটি তোমাকে বেছে নিয়েছে গি। তিনি আমাকে একটি ছোট পাথর দিলেন। এটি রাখো। যখন ফিরে আসবে এটি তোমাকে পথ দেখাবে গু। আমি অবাক হয়ে পাথরটি নিলাম। এটি একটি সাধারণ কালো পাথর, কিন্তু এর মধ্যে যেন কিছু একটা চকচক করছিল। আমি কেন ফিরে আসব? আমি জিজ্ঞাসা করলাম। কারণ তুমি সত্য জানতে চাও, তিনি বললেন। তুমি জানতে চাও এই বাড়ির রহস্য, আর তোমার নিজের রহস্যও। আমার নিজের রহস্য? আমি অবাক হয়ে জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তিনি বললেন। তুমি জানো না, কিন্তু তোমার সাথে এই বাড়ির একটি সম্পর্ক আছে। তোমার পূর্বপুরুষরা এই বাড়ির সাথে জড়িত ছিলেন গু। আমি বিশ্বাস করতে পারছিলাম না। আমার পূর্বপুরুষরা? আমার বাবা-মা তো এই এলাকা সম্পর্কে কিছুই জানেন না। আমরা মাত্র 5 বছর আগে এখানে এসেছি। তোমার দাদি, তিনি বললেন। তোমার দাদি বিমলা দেবী গু। আমি চমকে উঠলাম। আপনি আমার দাদিকে কিভাবে চেনেন? তিনি এই বাড়িতে কাজ করতেন, নীলকণ্ঠ বললেন। তিনি ছিলেন এই বাড়ির শেষ মালিকের কাছের একজন মানুষ। তিনি জানতেন সব রহস্য। আর এখন সেই রহস্য তোমাকে জানতে হবে গি। আমি এসব বিশ্বাস করতে পারছিলাম না। আমার দাদি মারা গেছেন আমি যখন খুব ছোট ছিলাম। আমি তাকে কখনোই দেখিনি, শুধু ছবিতে দেখেছি। আমার বাবা-মা তার সম্পর্কে খুব কমই বলতেন। কী রহস্য? আমি জিজ্ঞাসা করলাম। সময় হলে জানবে, তিনি বললেন। এখন তুমি ফিরে যাও। তোমার বাবা-মা চিন্তা করছেন গু। আমি ঘড়ি দেখলাম। রাত 10টা বেজে গেছে। আমি মাত্র 7টার সময় বাড়ি থেকে বেরিয়েছিলাম। এত সময় কোথায় চলে গেল?
নীলকণ্ঠ আমাকে বাড়ির বাইরে নিয়ে গেলেন। আমি অবাক হয়ে দেখলাম বাইরে অন্ধকার হয়ে গেছে। আমি যখন ঢুকেছিলাম তখন সন্ধ্যা হয়েছিল মাত্র। যাও, তিনি বললেন। আবার দেখা হবে। আমি দ্রুত বাড়ি ফিরে গেলাম। ঠিকই, আমার বাবা মা ফিরে এসেছেন এবং চিন্তিত হয়ে আমাকে খুঁজছিলেন। কোথায় ছিলি তুই, শ্রাবন্তী? আমার মা জিজ্ঞাসা করলেন। আমরা কতক্ষণ ধরে তোকে খুঁজছি। আমি আমি বন্ধুর বাড়ি গিয়েছিলাম, আমি মিথ্যা বললাম। আমি জানতাম তারা বিশ্বাস করবেন না যে আমি পাশের খালি বাড়িতে ছিলাম। সেই রাতে আমি কোনোমতেই ঘুমাতে পারলাম না। বারবার সেই বৃদ্ধের কথা ভাবছিলাম, সেই বাড়ির কথা ভাবছিলাম, আর ভাবছিলাম আমার দাদির কথা। আমার হাতে ছিল সেই কালো পাথর, যা মাঝে মাঝে চকচক করছিল। পরদিন সকালে আমি বাবাকে জিজ্ঞাসা করলাম, বাবা, দাদি কি এই এলাকায় কখনো থেকেছিলেন? বাবা অবাক হয়ে আমার দিকে তাকালেন। তোর দাদি? না, তিনি তো সারা জীবন গ্রামে থেকেছিলেন। এই শহরে কখনো আসেননি কি? তুমি নিশ্চিত? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, বাবা বললেন। কেন জিজ্ঞাসা করছিস? এমনি, আমি বললাম। আমি ভাবলাম বাবাকে সত্যি কথা বলা উচিত, কিন্তু তারপর ভাবলাম তিনি বিশ্বাস করবেন না। তিনি হয়তো চিন্তা করবেন আমি পাগল হয়ে যাচ্ছি। সারাদিন আমি সেই বাড়ির কথা ভাবলাম। আমি সিদ্ধান্ত নিলাম আজ রাতেই আবার যাব। আমার জানতে হবে আসল রহস্য কী। রাতে যখন বাবা মা ঘুমিয়ে পড়লেন, আমি চুপি চুপি বাড়ি থেকে বেরিয়ে গেলাম। আমার হাতে ছিল সেই কালো পাথর। আমি যেই পাশের বাড়ির কাছে পৌঁছালাম, দেখলাম পাথরটি উজ্জ্বল হয়ে উঠল। এটি যেন আমাকে পথ দেখাচ্ছিল। আমি গেটের কাছে গেলাম। আবারও দেখলাম গেট খোলা। আমি ভেতরে ঢুকলাম। এবার অন্ধকারও আমাকে ভয় দেখাতে পারল না। আমি সোজা বাড়ির দরজার কাছে গেলাম। দরজা খোলা ছিল। আমি ভেতরে ঢুকলাম। বাড়ির ভেতর আবারও আলো জ্বলছিল। আমি ড্রয়িং রুম পেরিয়ে সেই করিডোরে পৌঁছালাম। আমি খুঁজছিলাম সেই ঘরটি যেখানে গতকাল ডায়েরি দেখেছিলাম। আমি একটি দরজা খুললাম। এটি সেই ঘর নয়। এটি দেখতে একটি লাইব্রেরির মতো। চারদিকে বইয়ের আলমারি, মাঝখানে একটি বড় টেবিল। টেবিলের উপর অনেক কাগজপত্র ছড়ানো। আমি কাছে গিয়ে দেখলাম সেগুলি পুরনো নকশা ও চিঠিপত্র। একটি নকশায় আমাদের পাড়ার মানচিত্র আঁকা ছিল, কিন্তু অনেক পুরনো সময়ের। সেখানে আমাদের বাড়ি নেই, কিন্তু এই পুরনো বাড়িটি আছে, আর তার চারপাশে আরও কিছু বাড়ি যেগুলো এখন আর নেই। মানচিত্রে একটি জায়গা লাল কালিতে গোল করা, সেখানে লেখা খুব প্রবেশদ্বার। আমি ভাবলাম, প্রবেশদ্বার? কোথায় যাওয়ার প্রবেশদ্বার? আমি আরও কিছু কাগজপত্র দেখতে লাগলাম। একটি চিঠিতে লেখা, প্রিয় বিমলা, তুমি জানো আমরা কত দূরে গিয়েছি। আমরা প্রবেশদ্বার খুঁজে পেয়েছি, কিন্তু এখনও খুলতে পারিনি। আমাদের আরও সময় দরকার। কিন্তু সময় কম। তারা আমাদের খুঁজে বের করার আগেই আমাদের কাজ শেষ করতে হবে। আমি যা জেনেছি তা বিশ্বাস করা কঠিন, কিন্তু এটি সত্য। আমাদের পৃথিবী শুধু আমাদের নয়। এখানে আরও কেউ আছে, কিন্তু তারা আমাদের থেকে আলাদা আরেক মাত্রায় বাস করে। প্রবেশদ্বার সেই মাত্রায় যাওয়ার পথ। ইতি অনিরুদ্ধ। আমি হতবাক হয়ে গেলাম। এসব কি লেখা আছে এখানে? আরেক মাত্রা? প্রবেশদ্বার? এই বাড়ির মালিক কে ছিলেন? হঠাৎ আমি পিছন থেকে একটি গলা শুনলাম, তোমার দাদি এই চিঠি পেয়েছিলেন। আমি চমকে পিছনে তাকালাম। নীলকণ্ঠ দাঁড়িয়ে আছেন। আমার দাদি? কিন্তু বাবা তো বললেন তিনি কখনো এখানে আসেননি। তোমার বাবা জানেন না সব কথা, নীলকণ্ঠ বললেন। তোমার দাদি এই বাড়ির মালিক অনিরুদ্ধের সহকারী ছিলেন। তারা একসাথে গবেষণা করতেন। অনিরুদ্ধ ছিলেন একজন বিজ্ঞানী, কিন্তু তিনি সাধারণ বিজ্ঞান নিয়ে কাজ করতেন না। তিনি অন্য মাত্রা নিয়ে গবেষণা করতেন। অন্য মাত্রা? আমি জিজ্ঞাসা করলাম। এসব কি সায়েন্স ফিকশন? মনে হতে পারে, নীলকণ্ঠ বললেন। কিন্তু এটি সত্য। অনিরুদ্ধ বিশ্বাস করতেন যে আমাদের পৃথিবীর পাশাপাশি আরও অনেক পৃথিবী আছে, যেগুলি সমান্তরালভাবে চলছে। আর তিনি সেসব পৃথিবীতে যাওয়ার পথ খুঁজে পেয়েছিলেন। সে কি? আমি বিশ্বাস করতে পারছিলাম না। তিনি কি সেসব পৃথিবীতে গিয়েছিলেন? হ্যাঁ, নীলকণ্ঠ বললেন। কিন্তু তিনি ফিরে আসেননি। কেউ জানে না তিনি কোথায় আটকে আছেন। আর সেই সময় থেকেই আমি এখানে আছি, তার ফিরে আসার অপেক্ষায়। আপনি কতদিন ধরে অপেক্ষা করছেন? আমি জিজ্ঞাসা করলাম। 50 বছর, তিনি বললেন।
50 বছর। আমি আঁতকে উঠলাম। আপনি কি মানুষ? তিনি হাসলেন। আমি ছিলাম অনিরুদ্ধের ছাত্র। আমিও তার সাথে অন্য মাত্রায় গিয়েছিলাম, কিন্তু আমি ফিরে আসতে পেরেছিলাম। ফিরে আসার পর আমি আর স্বাভাবিক মানুষ নেই। আমি 2 মাত্রার মাঝে থাকি। আমি বয়স বাড়ি না, রোগ হয় না, মৃত্যু হয় না। আমি কিছু বলতে পারলাম না। এসব আমার বিশ্বাসের বাইরে ছিল। কিন্তু এসব আমার সাথে কি সম্পর্ক? আমি জিজ্ঞাসা করলাম। তোমার দাদি বিমলা ছিলেন অনিরুদ্ধের সহকারী, নীলকণ্ঠ বললেন। তিনিও অন্য মাত্রায় যেতে চেয়েছিলেন, কিন্তু অনিরুদ্ধ যাওয়ার আগে তাকে সতর্ক করেছিলেন। তিনি বলেছিলেন, যদি আমি ফিরে না আসি, তুমি যেও না। কারণ হয়তো আমরা কেউই ফিরতে পারব না। তোমার দাদি সেই সতর্কবাণী শুনেছিলেন। তিনি যাননি। কিন্তু তিনি এই বাড়ির রহস্য জানতেন। তিনি জানতেন প্রবেশদ্বার কোথায় গু। আর এখন আপনি চান আমি সেই প্রবেশদ্বার খুঁজে বের করি? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তিনি বললেন। কারণ তুমি বিমলার রক্ত। তোমার মধ্যে সেই ক্ষমতা আছে। তুমি 2 মাত্রার মাঝে যেতে পারবে, আর অনিরুদ্ধকে খুঁজে বের করতে পারবে। আমি একটু ভয় পেয়ে গেলাম। আমি আমি কিভাবে করব এসব? আমি তো সাধারণ একজন ছাত্রী। তুমি সাধারণ নও। নীলকণ্ঠ আমার হাতে রাখা কালো পাথরটির দিকে ইশারা করলেন। এই পাথর শুধু তারাই ধরতে পারে যাদের মধ্যে অন্য মাত্রার শক্তি আছে। এটি একটি মাত্রা পাথর। এটি দিয়ে তুমি প্রবেশদ্বার খুলতে পারবে। আমি পাথরটির দিকে তাকালাম। এটি এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল, ভেতরে যেন একটি আলো জ্বলছিল। আমাকে কি করতে হবে? আমি জিজ্ঞাসা করলাম। আমার সাথে এসো, নীলকণ্ঠ বললেন। তিনি আমাকে বাড়ির পিছনে নিয়ে গেলেন। সেখানে একটি বাগান ছিল, পুরো জঙ্গলে পরিণত হয়েছে। তিনি একটি পুরনো দেয়ালের দিকে এগিয়ে গেলেন। আমি দেখলাম দেয়ালে অদ্ভুত কিছু চিহ্ন খোদাই করা আছে। এটি প্রবেশদ্বার, তিনি বললেন। কিন্তু এটি শুধু তখনই খুলবে যখন একজন মাত্রাসেতু এটি খুলবে। তুমি হলে সেই সেতু। কিভাবে খুলব? আমি জিজ্ঞাসা করলাম। পাথরটি দেয়ালে রাখো, তিনি বললেন। আমি ভয়ে ভয়ে পাথরটি দেয়ালের মাঝখানে রাখলাম। হঠাৎ পাথর থেকে একটি তীব্র আলো বের হল, আর দেয়ালের চিহ্নগুলো জ্বলতে শুরু করল। পুরো দেয়ালটি কাঁপতে লাগল। কি হচ্ছে? আমি ভয় পেয়ে পিছিয়ে গেলাম। প্রবেশদ্বার খুলছে, নীলকণ্ঠ বললেন। হঠাৎ দেয়ালে একটি ফাটল দেখা গেল, সেটি বড় হতে হতে একটি দরজার আকার নিল। দরজার ভেতরে কিছু দেখা যাচ্ছিল না, শুধু একটি ঘন নীল আলো। নীলকণ্ঠ আমার দিকে তাকালেন। এবার তোমাকে যেতে হবে। কোথায়? আমি জিজ্ঞাসা করলাম। অন্য মাত্রায়, তিনি বললেন। তুমি অনিরুদ্ধকে খুঁজে বের করো। তাকে ফিরিয়ে আনো। কিন্তু আমি কিভাবে তাকে চিনব? কিভাবে খুঁজব? পাথরটি তোমাকে পথ দেখাবে, নীলকণ্ঠ বললেন। আর তোমার দাদির স্মৃতি তোমার মধ্যে আছে। তুমি জানো না, কিন্তু তুমি জানো। আমি বিভ্রান্ত হয়ে গেলাম। আমি ফিরতে পারব তো? হ্যাঁ, তিনি বললেন। পাথরটি তোমাকে ফিরিয়ে আনবে। আর তুমি ফিরে আসতেই হবে। কারণ তোমার নিজের জীবন এখানে। আমি গভীর শ্বাস নিলাম। আমি জানতাম এটা পাগলামি, কিন্তু আমার মধ্যে একটা অদ্ভুত আকর্ষণ কাজ করছিল। আমি সেই নীল আলোর দিকে এক পা বাড়ালাম। অপেক্ষা করো, নীলকণ্ঠ বললেন। একটি সতর্কবাণী। অন্য মাত্রায় সময় আলাদাভাবে চলে। যা তোমার কাছে কয়েক ঘন্টা মনে হবে, তা এখানে দিন বা সপ্তাহ হতে পারে। তোমার বাবা মা চিন্তা করবেন। আমি বুঝতে পারলাম এটা একটা বড় সমস্যা। আমি কি পরে যেতে পারি? না, তিনি বললেন। প্রবেশদ্বার মাঝে মাঝে খোলে। আজ খুলেছে কারণ আজ অমাবস্যা। পরের অমাবস্যা 1 মাস পরে। আমি দ্বিধায় পড়লাম। কিন্তু আমার বাবা মা। আমি ব্যবস্থা করব, নীলকণ্ঠ বললেন। তারা চিন্তা করবেন না। আমি জানতাম না কিভাবে তিনি ব্যবস্থা করবেন, কিন্তু আমার বিশ্বাস করা ছাড়া উপায় ছিল না। ঠিক আছে, আমি বললাম। আমি যাব। আমি সাহস সঞ্চয় করে সেই নীল আলোর ভেতরে পা রাখলাম। আমার শরীর যেন হালকা হয়ে গেল, আমি দেখতে পেলাম না নিজেকে। চারপাশ ঘুরতে লাগল, আমি কোনো দিক বুঝতে পারছিলাম না। হঠাৎ আমি পড়ে গেলাম। আমি চোখ খুললাম এবং দেখলাম আমি একটি অদ্ভুত জায়গায় আছি। আকাশ ছিল বেগুনি, গাছপালা ছিল নীল, আর মাটি ছিল লাল। আমি অবাক হয়ে চারপাশে তাকালাম। এই জায়গাটি সম্পূর্ণ আলাদা, তবু কোথায় যেন চেনা চেনা লাগছিল। আমার হাতে তখনও সেই পাথরটি ছিল।
এটি এখন আরও উজ্জ্বল হয়ে উঠেছিল এবং একটি দিকে ইশারা করছিল। আমি সেই দিকে হাঁটতে শুরু করলাম। আমি হাঁটতে হাঁটতে একটি বড় বাড়ির কাছে পৌঁছালাম। বাড়িটি দেখতে অনেকটা সেই পুরনো বাড়ির মতো, কিন্তু এটি ভাঙা নয়, নতুন। বাড়ির চারপাশে অনেক লোক ছিল, কিন্তু তারা মানুষের মতো দেখতে নয়। তাদের ত্বক ছিল নীল, চোখ বড় বড়, আর মাথায় কোনো চুল ছিল না। আমি লুকিয়ে তাদের দেখছিলাম। হঠাৎ আমার পাথরটি আরও উজ্জ্বল হয়ে উঠল এবং একটি শব্দ করল। সবাই আমার দিকে তাকাল। ওটা কি? একজন চিৎকার করল। একজন মানুষ, আরেকজন বলল। ধরো, তৃতীয় জন বলল। আমি দৌড়াতে শুরু করলাম। আমি জানতাম না কোথায় যাচ্ছি, কিন্তু আমি জানতাম আমাকে পালাতে হবে। আমি একটি বনের দিকে দৌড়ালাম। বনের ভেতরে ঢুকে আমি একটি গুহার মধ্যে লুকালাম। গুহার ভেতরে অন্ধকার ছিল, কিন্তু আমার পাথরটি আলো দিচ্ছিল। আমি গুহার আরও ভেতরে গেলাম। হঠাৎ আমি একটি আলোকিত কক্ষ দেখতে পেলাম। সেখানে একজন মানুষ বসে আছেন, একটি টেবিলে কিছু লিখছেন। আমি ধীরে ধীরে এগিয়ে গেলাম। হ্যালো, আমি ডাকলাম। তিনি চমকে উপরে তাকালেন। তার চেহারা ক্লান্ত, দাড়ি বড় হয়ে গেছে, চুল পেকে সাদা হয়ে গেছে। কিন্তু তার চোখে একটি উজ্জ্বল আলো ছিল। তুমি কে? তিনি জিজ্ঞাসা করলেন। আমার নাম শ্রাবন্তী, আমি বললাম। আমি আমি অন্য মাত্রা থেকে এসেছি। তিনি উঠে দাঁড়ালেন। মানুষের পৃথিবী থেকে? তুমি কিভাবে এলে এখানে? প্রবেশদ্বার দিয়ে, আমি বললাম। নীলকণ্ঠ আমাকে সাহায্য করেছেন। নীলকণ্ঠ? তিনি উত্তেজিত হয়ে বললেন। তিনি এখনও আছেন? আমি ভেবেছিলাম তিনি মারা গেছেন। আপনি কি অনিরুদ্ধ? আমি জিজ্ঞাসা করলাম। হ্যাঁ, তিনি বললেন। আমি অনিরুদ্ধ চক্রবর্তী। আমি এখানে আটকে আছি গত 50 বছর ধরে। কিভাবে? আমি জিজ্ঞাসা করলাম। আমি যখন এখানে এসেছিলাম, আমি ভেবেছিলাম আমি ফিরে যেতে পারব, তিনি বললেন। কিন্তু তারা আমাকে ধরে ফেলেছিল। তারা আমাকে এখানে বন্দী করে রেখেছে। তারা চায় আমি তাদের জন্য একটি নতুন প্রবেশদ্বার তৈরি করি, যাতে তারা মানুষের পৃথিবীতে যেতে পারে। কেন তারা যেতে চায়? আমি জিজ্ঞাসা করলাম। তাদের পৃথিবী মরতে বসেছে, অনিরুদ্ধ বললেন। তাদের সূর্য ঠান্ডা হয়ে যাচ্ছে। তারা একটি নতুন বাসস্থান খুঁজছে। আর তারা মানুষের পৃথিবীকে বেছে নিয়েছে। কিন্তু তারা তো আমাদের পৃথিবীতে বাস করতে পারবে না, আমি বললাম। তারা দেখতে আমাদের মতো নয়। তারা রূপ বদলাতে পারে, অনিরুদ্ধ বললেন। তারা মানুষের রূপ নিতে পারে। কিন্তু তারা মানুষের পৃথিবী দখল করতে চায়। তারা চায় মানুষদের তাদের দাস বানাতে। আমি ভয় পেয়ে গেলাম। আমরা কি করব? আমাদের পালাতে হবে, অনিরুদ্ধ বললেন। আর তারপর প্রবেশদ্বার নষ্ট করে দিতে হবে, যাতে তারা আর কখনো আমাদের পৃথিবীতে যেতে না পারে। কিন্তু কিভাবে পালাবো? আমি জিজ্ঞাসা করলাম। তারা তো বাইরে। আমার কাছে একটি উপায় আছে, তিনি বললেন। আমি গত কয়েক বছর ধরে একটি ডিভাইস তৈরি করছি, যা আমাদের সরাসরি মানুষের পৃথিবীতে নিয়ে যাবে। কিন্তু এটি চালাতে আমার সেই পাথরটি দরকার যা তোমার হাতে আছে। আমি হাতের পাথরটি দেখালাম। এটি? হ্যাঁ, তিনি বললেন। এটি একটি মাত্রা পাথর। এটি দিয়ে আমরা আমার ডিভাইস চালাতে পারব। চলো, আমাদের তাড়াতাড়ি করতে হবে। তারা যে কোনো মুহূর্তে এখানে আসতে পারে। আমরা দ্রুত কাজে লেগে গেলাম। অনিরুদ্ধ তার ডিভাইসটি বের করলেন। এটি দেখতে একটি ছোট বাক্সের মতো, কিন্তু তার গায়ে অনেক বোতাম আর তার ছিল। তিনি আমার কাছ থেকে পাথরটি নিয়ে ডিভাইসে লাগালেন। ঠিক আছে, তিনি বললেন। এবার আমরা হঠাৎ গুহার বাইরে থেকে শব্দ শোনা গেল। কেউ আসছিল। ওরা এসে গেছে, অনিরুদ্ধ বললেন। আমাদের তাড়াতাড়ি করতে হবে। তিনি দ্রুত ডিভাইসের বোতাম টিপতে লাগলেন। ডিভাইস থেকে একটি ধীর হুম শব্দ শুরু হল, আর পাথরটি উজ্জ্বল হয়ে উঠল। গুহার মুখে কয়েকজন নীল প্রাণী এসে দাঁড়াল। ওরা পালাচ্ছে, একজন চিৎকার করল। ওদের ধরো! তারা আমাদের দিকে ছুটে আসতে লাগল। অনিরুদ্ধ আমার হাত ধরলেন। ধরে রাখো, তিনি বললেন। ডিভাইস থেকে একটি তীব্র আলো বের হল, আর আমাদের চারপাশে একটি আলোর বলয় তৈরি হল। নীল প্রাণীরা ঠিক আমাদের ধরার আগেই আমরা আলোর মধ্যে মিলিয়ে গেলাম। আবারও আমি সেই ভাষার অনুভূতি পেলাম, যেন আমি নিয়ন্ত্রণ হারিয়ে ফেলেছি। আমি অনিরুদ্ধের হাত ধরেছিলাম, কিন্তু তাকে দেখতে পাচ্ছিলাম না। হঠাৎ আমরা আবার পড়ে গেলাম।
আমি চোখ খুললাম এবং দেখলাম আমরা সেই পুরনো বাড়ির বাগানে আছি। নীলকণ্ঠ।